আমেরিকার প্রেসিডেন্টকে হত্যার পরিকল্পনা করছে ইরান। ইসরায়েলের গোয়েন্দা তথ্যের ভিত্তি কি? ট্রাম্পকে আরো ক্ষিপ্ত করতে কি নতুন ছক করছে ইসরায়েল? যুক্তরাষ্ট্রে ইরান পাল্টাপাল্টি সংঘর্ষে আবারও সম্পূর্ণ বন্ধ হওয়ার আশঙ্কায় হরমুজ প্রণালী। কেন 5টি বিশাল সুপার ট্যাঙ্ক নামালো তেহরান? সপ্তাহব্যাপী শ্রদ্ধার পথ বেয়ে মাশহাদে আলী খামেনির দাফন। আলোচনায় ছেড়ে তেহরানকে বিধ্বংসী রাস্তা দেখাচ্ছে কি ওয়াশিংটন? বন্যা ভূমিধসে লন্ডভন্ড দুই বৃহৎ প্রতিবেশী। ভারতে আটকা হাজারো পর্যটক। শত শত সাপের আতঙ্কে অস্থির কেন চীনের দুর্ঘটনা? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার পরিকল্পনা করছে ইরান, এমন চাঞ্চল্যকর তথ্য দিয়েছে ইসরায়েল। আগামী সপ্তাহে ট্রাম্প এবং নেতানিয়াহুর বৈঠকের আগে এই গোয়েন্দা তথ্য ইরান এবং ওয়াশিংটনের মধ্যে নতুন করে উত্তেজনা বাড়িয়ে দিয়েছে। গত মাসে ইরান যুক্তরাষ্ট্রের সমঝোতার স্মারককে ভালোভাবে নেয়নি ইসরায়েল। এমনকি যুদ্ধবন্ধে যুক্তরাষ্ট্রের নেওয়া পদক্ষেপে আপত্তি জানান বেনিয়ামিন নেতানিয়াহু। এতে প্রশ্ন উঠেছে, ইসরায়েলের গোয়েন্দা তথ্যের উদ্দেশ্য কি? প্রেসিডেন্ট ট্রাম্পকে ক্ষিপ্ত করে ইরানের বিরুদ্ধে আরও আগ্রাসী করে তোলা? মধ্যপ্রাচ্যে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে কি বিতর্কিত তথ্য ছড়াচ্ছে ইসরায়েল? নাইম আহমেদের ডেস্ক রিপোর্টে থাকছে বিস্তারিত। ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির দাফন প্রক্রিয়ার মধ্যে আমেরিকার হামলায় আবারও উত্তপ্ত ইরান আমেরিকা সম্পর্ক। ঠিক সেই সময়ে নতুন করে আগুনে ঘি ঢালল ইসরায়েলের গোয়েন্দা সংস্থা। সিএনএনের প্রতিবেদনে মার্কিন ও ইসরায়েলি সূত্রের বরাতে বলা হয়েছে, চলতি সপ্তাহে ইসরায়েল আমেরিকাকে নতুন গোয়েন্দা তথ্য দিয়েছে। সেখানে দাবি করা হয়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার জন্য নতুন পরিকল্পনা করছে ইরান। তবে যুক্তরাষ্ট্রের একাধিক কর্মকর্তা জানিয়েছেন, এই তথ্য এখনও নির্ভরযোগ্য সূত্রে যাচাই করা সম্ভব হয়নি। আমেরিকা যখন ইরানের সাথে যুদ্ধ বন্ধ করে শান্তির পথে ফিরতে মরিয়া, ঠিক সেই সময় ইসরায়েলের এ ধরনের গোয়েন্দা দাবি কি নতুন করে সংঘাত তৈরি করতে পারে? এটি কি আমেরিকাকে ইরানের বিরুদ্ধে উস্কে দেওয়ার চেষ্টা? এমন প্রশ্ন উঠেছে। মার্কিন কর্মকর্তাদের একাংশের ধারণা, এই গোয়েন্দা তথ্য ট্রাম্প প্রশাসনের উপর রাজনৈতিক ও সামরিক চাপ তৈরির কৌশলও হতে পারে। কারণ ইরানের বিরুদ্ধে আরও বড় সামরিক পদক্ষেপ নেবেন কিনা তা নিয়ে সিদ্ধান্তহীনতায় ভুগছেন ট্রাম্প। ইরানের উপর হামলা অব্যাহত রাখা এবং লেবানন সহ অন্যান্য ফ্রন্টে নিজেদের হামলা চালিয়ে যেতেই এ ধরনের চাপ সৃষ্টির চেষ্টা চালাচ্ছে ইসরায়েলি প্রধানমন্ত্রী। লেবাননে ইসরায়েলের হামলা কেন্দ্র করে ট্রাম্প নেতানিয়াহু সম্পর্ক যে নেতিবাচক মোড় নিয়েছিল, এ ধরনের তথ্যের মাধ্যমে ট্রাম্পের আস্থা অর্জনের চেষ্টা চালাচ্ছে তেল আবিব। তবে ইসরায়েলি গোয়েন্দা তথ্যের উপর খুব একটা আস্থা নেই ওয়াশিংটনের। 2020 সালে ট্রাম্পের নির্দেশে ড্রোন হামলায় ইরানের কুদস ফোর্সের প্রধান জেনারেল কাশেম সোলাইমানিকে হত্যার পর থেকেই ওয়াশিংটন আশঙ্কা করে আসছে, প্রতিশোধ হিসাবে ট্রাম্পকে লক্ষ্যবস্তু করতে পারে তেহরান। নেটো সম্মেলনের শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে মার্কিন প্রেসিডেন্ট নিজেও দাবি করেন, ইরানের তথাকথিত হিটলিস্টে প্রথমেই আছে তার নাম। বলেন, ইরান তাকে সরিয়ে দিতে চায়। প্রয়োজনে ইরানের নতুন নেতৃত্বের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। এদিকে টানা তৃতীয় দিনের মতো ইরানের দক্ষিণাঞ্চলের বুশেহর, কুনারাক, সিরিক সহ একাধিক এলাকায় নতুন করে বিস্ফোরণের তথ্য পাওয়া গেছে। এসব হামলায় নিজেদের সম্পৃক্ততার কথা অস্বীকার করেছে আমেরিকা। আর তেহরানও হামলার জন্য শত্রুপক্ষকে দায়ী করলেও কোনো দেশের নাম উল্লেখ করেনি। ফলে হামলার পেছনে ইসরায়েলের সম্ভাব্য ভূমিকা নিয়ে নতুন আলোচনা শুরু হয়েছে। এসব হামলায় যুদ্ধবিরতি ভঙ্গের জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করেছে তেহরান। এ অঞ্চলের অস্থিরতার জন্য বাইরের শক্তিকে দায়ী করেছে খামেনি প্রশাসন। তবে মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকমের দাবি, মে মাসের শুরু থেকে তাদের নিরাপত্তার মধ্য দিয়ে 800রও বেশি বাণিজ্যিক জাহাজ ও প্রায় 38 কোটি ব্যারেল তেল নিরাপদে হরমুজ প্রণালী পার হয়েছে। নতুন করে সংঘাতের পরও থেমে নেই কূটনৈতিক তৎপরতা। কাতার, পাকিস্তান সহ কয়েকটি আঞ্চলিক মধ্যস্থতাকারী দুই দেশকে আলোচনার টেবিলে ফেরানোর চেষ্টা করছে। এমনকি সম্ভাব্য হামলার প্রস্তুতি নেয়ার পরও কূটনীতির স্বার্থে আপাতত সামরিক অভিযান স্থগিত রাখার সিদ্ধান্ত দিয়েছে আমেরিকা। এদিকে মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে মহাকাব্যিক এক অধ্যায়ের ইতি টেনে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে দাফন করা হলো তার জন্ম শহর মাশহাদের মাটিতে। ইরান ইরাকের 5টি শহর মিলিয়ে প্রায় 1.5 কোটি মানুষের অশ্রুসজল শ্রদ্ধা, হাহাকার আর মাতমের মধ্য দিয়ে বিদায় দেয়া হলো ইরানের এই মহান নেতাকে। তার এই অন্তিম বিদায় মধ্যপ্রাচ্যের সংকট কোন দিকে যাচ্ছে? আরও আগ্রাসী হয়ে উঠবে কি ইরান, নাকি সমঝোতায় ভারসাম্যের নীতি বাস্তবায়নের পথে এগোবেন ইরানের নেতারা? হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্টে বিস্তারিত।
মুসলিম বিশ্বের আপসহীন নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জন্মশহর মাশহাদের মাটি আজ এক আশ্চর্য নীরবতায় ঢাকা। যে শহরে জন্ম নিয়েছিলেন খামেনি, ৮৭ বছরের ঝড়ো ও ঘটনাবহুল জীবন শেষে সেই মাটিতেই চিরনিদ্রায় শায়িত হলেন তিনি। চলতি বছরের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় পরিবারের কয়েকজন সদস্য সহ হত্যার শিকার হন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা। ট্রাম্প নেতানিয়াহুর নৃশংস আগ্রাসন থেকে রেহাই পায়নি খামেনির ১৪ মাসের নাতনিও। যুদ্ধের তীব্রতা ও টানটান উত্তেজনার কারণে মাসের পর মাস পিছিয়ে যায় দাফনের কার্যক্রম। অবশেষে গত সপ্তাহে শুরু হয় খামেনির জন্য ৬ দিনের রাষ্ট্রীয় শোক। তার দাফনের মধ্য দিয়ে সমাপ্তি ঘটল মধ্যপ্রাচ্যের এক মহাকাব্যিক জীবনের। তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় প্রথম ৩ দিন রাখা হয় খামেনির কফিন। তাকে শ্রদ্ধা জানাতে সেখানে ঢল নামে লাখো মানুষের। এরপর কোম হয়ে খামেনির কফিন পৌঁছায় শিয়াদের ২ পবিত্রতম শহর ইরাকের নাজাফ ও কারবালায়। মাশহাদের সন্তান খামেনিকে শেষ বিদায় জানাতে ইরান ইরাকের শহরগুলো রূপ নেয় শোকের মঞ্চে। এমন শোকের জনসমুদ্র আগে কখনো দেখেনি বিশ্ব। লাখ লাখ মানুষ চেষ্টা করেছেন খামেনির কফিন স্পর্শ করার। কালো আর লাল পতাকায় লেখা হয়েছে প্রতিশোধের স্লোগান। পশ্চিমা গণমাধ্যম এই বিশাল জনস্রোতকে সাজানো নাটক বলে প্রচার করলেও বাস্তবতা ছিল পুরোপুরি ভিন্ন। ৬০ দিনের যুদ্ধবিরতি লঙ্ঘন করে আবারও ইরানে হামলা শুরু করেছে আমেরিকা। শোকাচ্ছন্ন একটি জাতিকে শান্তিতে শোক পালন করতে দিলেন না প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপরেও ভয় আর তীব্র গরম উপেক্ষা করে প্রিয় নেতাকে বিদায় জানাতে ছুটে এসেছে সাধারণ মানুষ। যারা খামেনির সব নীতি পছন্দ করত না, এসেছে তারাও। কারণ খামেনি দাঁড়িয়েছিলেন বিদেশি শক্তির আগ্রাসনের বিরুদ্ধে। দীর্ঘ ৩৬ বছরের শাসনামলে শত চাপ ও বাধার মুখেও মাথা নত করেননি পশ্চিমা শক্তির কাছে। নিজ দেশের মানুষের চোখে তিনি মহানায়ক ছিলেন নাকি ভিলেন, সেই বিচারের দায় কেবল ইরানিদের। আমেরিকা কিংবা অন্য কারো অধিকার নেই আরেকটি স্বাধীন দেশে নাক গলানোর। ১৯৩৯ সালে ইরানের মাশহাদে জন্ম নেওয়া আয়াতুল্লাহ আলী খামেনি ছিলেন আধুনিক মধ্যপ্রাচ্যের ইতিহাসে অন্যতম দীর্ঘমেয়াদী ও প্রভাবশালী রাষ্ট্রনায়ক। ১৯৭৯ সালের ঐতিহাসিক ইসলামী বিপ্লবের অন্যতম প্রধান রূপকার আয়াতুল্লাহ খোমেনির বিশ্বস্ত সহযোগী ছিলেন তিনি। খোমেনির মৃত্যুর পর ১৯৮৯ সালে ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচিত হন। এরপর দীর্ঘ ৩ দশকেরও বেশি সময় ধরে তিনি ছিলেন দেশটির রাজনীতি, সামরিক বাহিনী ও পররাষ্ট্রনীতির একচ্ছত্র নিয়ন্ত্রক। পশ্চিমাদের লাগাতার নিষেধাজ্ঞা ও ষড়যন্ত্রের মুখেও তিনি ইরানকে গড়ে তুলেছেন আঞ্চলিক পরাশক্তি হিসেবে। খামেনির বর্ণাঢ্য জীবন সমাপ্তির মধ্য দিয়ে অনেকটাই বদলে যাবে বর্তমান ইরানের চিত্র। ছেলে মুজতবা খামেনি বসেছেন দেশের নতুন সর্বোচ্চ নেতার আসনে। যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি ভেঙে পড়ায় প্রায় ভেস্তে গেছে মধ্যপ্রাচ্যে শান্তির আশু সম্ভাবনা। তবে জীবনের সমস্ত হিসাব নিকাশ পেছনে ফেলে নিজ জন্মশহর মাশহাদে সমাহিত হলেন ইরানের দীর্ঘ ইতিহাসের মহানায়ক আয়াতুল্লাহ আলী খামেনি। মাত্র ২৪ ঘন্টায় ১১ মিলিয়ন ব্যারেল তেল নিয়ে সাগরে নেমেছে ইরানের ৫টি সুপার ট্যাঙ্কার। ইরান আমেরিকার মধ্যকার সাময়িক সমঝোতা ভেঙে যাওয়ার জেরে চলমান উত্তেজনায় যে কোনো মুহূর্তে বন্ধ হতে পারে বিশ্বের জ্বালানি পরিবহনের গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালী। একদিকে ইরান জুড়ে খামেনির বিদায়ের শোক, অন্যদিকে বেসামরিক স্থাপনার মার্কিন হামলা, সব মিলিয়ে পারস্য উপসাগরীয় অঞ্চল এখন চরমভাবে উত্তপ্ত। ইতিমধ্যে বিশ্ববাজারে তেলের দাম এক ধাক্কায় ৯% বেড়ে $৭৯ ঠেকেছে। হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্টে থাকছে বিস্তারিত। ইরান আমেরিকার পাল্টাপাল্টি হামলা ও যুদ্ধের উত্তেজনায় যে কোনো মুহূর্তে আবারও বন্ধ হয়ে যেতে পারে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী। এই আশঙ্কা থেকে নজিরবিহীন এক পদক্ষেপ নিয়েছে তেহরান। মাত্র ২৪ ঘন্টায় নিজেদের ৫টি বিশাল সুপার ট্যাঙ্কার সাগরে নামিয়েছে ইরানি প্রশাসন। আর এসব জাহাজে তড়িঘড়ি করে দেশ ছাড়ছে প্রায় ১১ মিলিয়ন ব্যারেল জ্বালানি তেলের চালান। ওমান সাগরের দিকে ছুটে যাওয়া এই দানবাকার তেলবাহী জাহাজগুলো ছুটছে এক সপ্তাহের পরিমাণ ইরানি তেল নিয়ে। হরমুজ প্রণালী খোলা থাকতেই ইরানের এমন কার্যক্রম ইঙ্গিত দিচ্ছে অচিরেই হয়তো লাগাম ছাড়া হয়ে যাবে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি।
কিছুদিন আগেই ইরান ও আমেরিকার মধ্যে ইসলামাবাদ সমঝোতা স্মারক নামের একটি চুক্তি স্বাক্ষরিত হয়। সেই অনুসারে 60 দিনের জন্য সাময়িক যুদ্ধবিরতি ও হরমুজ প্রণালী দিয়ে করমুক্ত জাহাজ চলাচলের কথা ছিল। একই সাথে ইরানকে তেল বিক্রির ক্ষেত্রে সাময়িক ছাড়ও দিয়েছিল ট্রাম্প প্রশাসন। কিন্তু সম্প্রতি কাতার ও সৌদি আরবের জাহাজে হামলার দায় ইরানের উপর চাপিয়ে দিয়ে ট্রাম্প সেই সুবিধা বাতিল করতেই পাল্টে যায় পরিস্থিতি। ভেঙে পড়া যুদ্ধবিরতি ক্রমবর্ধমান উত্তেজনার আগুনে রীতিমতো ঘি ঢেলে দিয়েছে। ইরানের বিপ্লবী গার্ড বাহিনীও দমে যাওয়ার পাত্র নয়। তারা সাফ জানিয়ে দিয়েছে, আমেরিকার আগ্রাসন ও হরমুজ প্রণালীর নৌপথে নাক গলানো তারা কিছুতেই মেনে নেবে না। এর ভয়াবহ জবাবও দেয়া হবে। ওমান সাগরে এখন দুই দেশের সামরিক শক্তি একে অপরের মুখোমুখি দাঁড়িয়ে আছে। ফলে ওমানকে সাথে নিয়ে হরমুজ প্রণালীর ভবিষ্যৎ নিয়ন্ত্রণ করার যে আলোচনা চলছিল তা এখন ভেস্তে যাওয়ার মুখে। নতুন করে সংঘাত শুরুর পর মার্কিন সামরিক বাহিনীর বিরুদ্ধে ইরানের বেসামরিক অবকাঠামোতে হামলার অভিযোগ উঠেছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী এসব হামলায় নিরীহ মানুষ প্রাণ হারিয়েছে, গুরুতর আহত হয়ে হাসপাতালে আছে বহু মানুষ। ইরানের উপর ট্রাম্পের আগ্রাসন ও তেহরানের জবাবি হামলায় জ্বলে ওঠা আগুনের উত্তাপ লাগতে শুরু করেছে পুরো বিশ্বে। মাত্র এক সপ্তাহের মধ্যেই বিশ্ব বাজারে তেলের দাম প্রায় 9% বেড়ে গিয়ে ব্যারেল প্রতি $79 ঠেকেছে। তাড়াহুড়ো করে পাঠানো ইরানের বিশাল তেলের চালান আসলে কোথায় যাচ্ছে তা এখনও নিশ্চিত নয়। যুদ্ধবিরতি ভেঙে যাওয়া ঘিরে সাম্প্রতিক সংঘাতের মাঝেই সম্পন্ন হয় ইরানের প্রয়াত নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও দাফন। তেহরানের দাবি, প্রায় 4.30 কোটি মানুষ অংশ নেয় বিদায়ী অনুষ্ঠানে। টানা 6 দিন ধরে দেশের 5টি শহরে চলা স্মরণসভাকে বিশ্ব ইতিহাসের বৃহত্তম শবযাত্রা বলে দাবি করেছে ইরানি গণমাধ্যম। মার্কিন ইসরায়েলি হামলায় হত্যার শিকার হওয়ার দীর্ঘ 4 মাস পর চিরনিদ্রায় শায়িত হলেন আধুনিক ইরানের ইতিহাসে সবচেয়ে প্রভাবশালী এই নেতা। এমন পরিস্থিতিতে হরমুজ প্রণালী দিয়ে জ্বালানি সরবরাহ আগের মতো বাধাগ্রস্ত হলে উচ্চমূল্যের কঠিন ধাক্কায় আবারও চরম বিপদে পড়বে গোটা বিশ্ব। ফিলিস্তিনিদের ওপর বর্বরতার বিরুদ্ধে সোচ্চার ইউরোপীয় দেশগুলোর মধ্যে অন্যতম স্পেনকে একঘরে করার চেষ্টায় নেমেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এই অভিলাষ বাস্তবায়নের কারসাজিতে হাতছানি দিচ্ছে নয়া বাণিজ্য যুদ্ধ। তীব্র ক্ষোভ ঝাড়তে স্পেনকে ন্যাটোর ভয়াবহ অংশীদার বলেছেন মার্কিন প্রেসিডেন্ট। একে পাত্তা না দিয়ে স্পেন জানিয়ে দিয়েছে এতে বিন্দুমাত্র বিচলিত নয় মাদ্রিদ। স্পেনের ওপর এত আক্রোশ কেন? পুরনো কোনো শত্রুতার শোধ নিচ্ছেন কি ট্রাম্প? মীর ফজলে রাব্বির ডেস্ক রিপোর্টে বিস্তারিত। ফিলিস্তিন সহ বিভিন্ন আন্তর্জাতিক ইস্যুতে স্পেনের স্বাধীন অবস্থান একেবারেই মেনে নিতে পারেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি প্রদান, ট্রাম্পের বোর্ড অব পিস বর্জন ও মার্কিন পররাষ্ট্রনীতির কড়া সমালোচনা ট্রাম্পের চোখে দেশটিকে রাতারাতি শত্রু বানিয়ে ছেড়েছে। আর তারই খেসারত হিসেবে এবার স্পেনের সাথে বাণিজ্যিক সম্পর্কের ইতি টানতে যাচ্ছেন ট্রাম্প। ন্যাটোতে পর্যাপ্ত অবদান না রাখার অভিযোগ তুলে স্পেনের বিরুদ্ধে তীব্র ক্ষোভ ঝেড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুধু তাই নয়, স্পেনের সঙ্গে সব ধরনের বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণাও দিয়েছেন তিনি। 8 জুলাই তুরস্কের আঙ্কারায় ন্যাটো শীর্ষ সম্মেলনের ফাঁকে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন ট্রাম্প। ট্রাম্প বলেন, স্পেন একটি ব্যর্থ দেশ, ন্যাটোতে তারা একটি ভয়াবহ অংশীদার, তারা অংশগ্রহণ করে না, অর্থও দেয় না। আমি স্পেনের সঙ্গে কোনো সম্পর্ক রাখতে চাই না। ট্রাম্প আরও নির্দেশ দেন, অনুগ্রহ করে স্পেনের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধ করে দিন, এমনকি সেখানে ভ্রমণও বন্ধ করুন, তাদের সঙ্গে কথাও বলবেন না। এ সময় ন্যাটোর মহাসচিব মার্ক রুটে ট্রাম্পের সঙ্গে ছিলেন। এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম রয়টার্স। তবে ট্রাম্পের এই হুমকিতে খুব একটা বিচলিত নন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। ন্যাটো সম্মেলনে দেওয়া নিজ বক্তব্যে তিনি যুক্তরাষ্ট্রের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ককে ইতিবাচক হিসেবে বর্ণনা করেন। আমাদের সম্পর্ক ইতিবাচক। স্পেন এমন একটি দেশ যারা সব দেশের সাথেই সবচেয়ে ভালো সম্পর্ক বজায় রাখতে চায় এবং সে লক্ষ্যেই কাজ করে। দশকের পর দশক ধরে স্পেন ও যুক্তরাষ্ট্রে ক্ষমতায় থাকা বিভিন্ন সরকার রাজনৈতিক আদর্শের ঊর্ধ্বে গিয়ে এই সম্পর্ক টিকিয়ে রেখেছে। আর যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্যের বিষয়ে এর আগেও আমি অনেকবার কথা বলেছি। এ ধরনের সমালোচনা নতুন কিছু নয়। স্পেনের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের বিরোধের সূত্রপাত হয় গত বছরের ন্যাটো শীর্ষ সম্মেলন থেকে। ন্যাটোর নতুন লক্ষ্য অনুযায়ী
সালের মধ্যে সদস্য দেশগুলোকে তাদের জিডিপির ৫% প্রতিরক্ষা খাতে খরচ করার প্রস্তাব দেওয়া হয়েছিল। যুক্তরাষ্ট্রের চাপে ন্যাটোর সব সদস্য দেশ এ প্রস্তাবে রাজি হলেও একমাত্র স্পেন তা মানতে অস্বীকৃতি জানায়। মাদ্রিদের এই অবস্থানে ক্ষুব্ধ হয় ওয়াশিংটন। এরপর থেকে স্পেনের পণ্যের ওপর শুল্ক আরোপের হুমকি দিয়ে আসছিলেন ট্রাম্প। ট্রাম্পের সঙ্গে স্পেনের দূরত্বের আরেকটি বড় কারণ ইরান যুদ্ধ। ইরানের বিরুদ্ধে ট্রাম্পের যুদ্ধ ঘোষণার তীব্র সমালোচনা করেছিলেন স্পেনের প্রধানমন্ত্রী। সে সময় ইরানের বিরুদ্ধে অভিযানে স্পেনের কোনো সামরিক ঘাঁটি ব্যবহার করতে অস্বীকৃতি জানিয়েছিল মাদ্রিদ। এছাড়া গাজা পুনর্গঠনের জন্য ট্রাম্পের বোর্ড অব পিসে যোগদানের আমন্ত্রণ যারা সরাসরি প্রত্যাখ্যান করেছিল তাদের মধ্যে স্পেন অন্যতম। দেশটির এসব সিদ্ধান্ত ট্রাম্পের ক্ষোভ আরও বাড়িয়ে দেয়। ট্রাম্প যেখানে আন্তর্জাতিক রাজনীতিতে নিজের একক আধিপত্য ও শর্ত চাপিয়ে দিতে চান, সেখানে স্পেন নিজেদের স্বাধীন পররাষ্ট্রনীতি এবং মানবিক অবস্থান ধরে রাখতে চাইছে, যার ফলে ট্রাম্পের সরাসরি টার্গেটে পরিণত হয়েছে স্পেনের বর্তমান বামপন্থী সমাজতান্ত্রিক জোট সরকার।